ইউক্রেন যুদ্ধের চিত্র আবারও নাটকীয়ভাবে বদলে যাচ্ছে। একদিকে ইউক্রেন শত শত দূরপাল্লার ড্রোন ব্যবহার করে রাশিয়ার সামরিক বিমান ঘাঁটি, তেল স্থাপনা, গোলাবারুদ ডিপো এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর গভীর হামলা চালাচ্ছে। অন্যদিকে রাশিয়াও বসে নেই। মস্কো, কিয়েভ, খার্কিভ, ওডেসা, সুমি এবং ইউক্রেনের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে শত শত ড্রোন, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসোনিক অস্ত্র দিয়ে পাল্টা আঘাত হানছে। যুদ্ধ এখন আর শুধু ট্রেঞ্চ, ট্যাঙ্ক কিংবা আর্টিলারির লড়াই নয়, এটি পরিণত হয়েছে বিশ্বের প্রথম পূর্ণমাত্রার ড্রোন ও প্রযুক্তি নির্ভর যুদ্ধের রূপে। বর্তমান যুদ্ধের সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে আকাশে। ইউক্রেন বিশ্বের প্রথম দেশ হিসেবে তাদের সশস্ত্র বাহিনীর একটি পূর্ণাঙ্গ শাখা গঠন করেছে, যার নাম আনম্যান্ড সিস্টেমস ফোর্সেস। এই বাহিনীর মূল শক্তি হল ড্রোন। আকাশে উড়ন্ত আক্রমণাত্মক ড্রোন, স্থলভাগে চলমান রোবোটিক সিস্টেম, পানির উপরিভাগ এবং পানির নিচে পরিচালিত স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম, সবকিছু একসাথে ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে এক নতুন ধরনের যুদ্ধ পরিচালনা করছে। পশ্চিমা সামরিক সহায়তা কমে যাওয়ার পর কিয়েভ বুঝতে পারে যে শুধু বিদেশি অস্ত্রের উপর নির্ভর করে যুদ্ধ জেতা সম্ভব নয়। ফলে তারা নিজেদের প্রযুক্তি, উদ্ভাবন এবং কৌশলগত দক্ষতাকে অস্ত্রে পরিণত করেছে। আজ ইউক্রেনের ড্রোন শিল্প এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রায় প্রতিটি নতুন প্রযুক্তি এবং নতুন যুদ্ধ কৌশল পরীক্ষিত হচ্ছে। বর্তমানে ১৭০টিরও বেশি ধরনের ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে বলে দাবি করা হয়। এর মধ্যে রয়েছে ফাইবার অপটিক ড্রোন, দীর্ঘপাল্লার কামিকাজে ড্রোন, গোয়েন্দা ড্রোন এবং স্বয়ংক্রিয় আক্রমণাত্মক প্ল্যাটফর্ম। ইউক্রেনীয় কমান্ডাররা অপারেটরদের ব্যক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করছে, যার ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুত নতুন কৌশল প্রয়োগ করা সম্ভব হচ্ছে। যে রাশিয়া একসময় ড্রোন যুদ্ধের অনেক প্রযুক্তির পথিকৃৎ ছিল, সেই প্রযুক্তির অনেকগুলোই এখন ইউক্রেন আরও কার্যকরভাবে ব্যবহার করছে। এর সবচেয়ে বড় উদাহরণ হল ইউক্রেনের দীর্ঘপাল্লার আক্রমণ ক্ষমতা। ইউক্রেনের তৈরি লুতি ড্রোন প্রায় ১৭০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এবং ৭৫ কেজির বেশি বিস্ফোরক বহন করতে সক্ষম। এসব ড্রোন ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে অবস্থিত তেল শোধনাগার, সামরিক ঘাঁটি, উৎপাদন কারখানা এবং বিমান ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। ইউক্রেনীয় গোয়েন্দা ইউনিটের এক কমান্ডার দাবি করেছেন যে এখন উরাল পর্বতমালা পর্যন্ত রাশিয়ার বিশাল অংশ তাদের ড্রোনের আওতায় এসেছে। মস্কো, সেন্ট পিটার্সবার্গ কিংবা অন্য কোনো বড় শহরই আর পুরোপুরি নিরাপদ নয়। সম্প্রতি ইউক্রেনের আনম্যান্ড সিস্টেম ফোর্সেস রাশিয়ার তাগানরগ সামরিক বিমান ঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছে বলে দাবি করা হয়। ইউক্রেনীয় সূত্রের ভাষ্য অনুযায়ী কামিকাজে ড্রোন হামলায় একটি TU-142 দীর্ঘপাল্লার সামুদ্রিক টহল বিমান এবং একটি স্ক্যান্ডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস হয়েছে। যদিও রাশিয়া এসব দাবির সবকিছু স্বীকার করেনি, তবুও হামলা দেখিয়ে দিয়েছে যে যুদ্ধ এখন শুধু ইউক্রেনের মাটিতে সীমাবদ্ধ নেই, এটি রাশিয়ার গভীর অভ্যন্তরেও পৌঁছে গেছে। তবে ইউক্রেনের এই সাফল্যের পর রাশিয়ার প্রতিক্রিয়াও ছিল অত্যন্ত কঠোর। মস্কো বুঝতে পেরেছে যে শুধু প্রতিরক্ষায় থাকলে চলবে না। ফলে ইউক্রেনের প্রতিটি বড় ড্রোন হামলার জবাবে তারা আরও বড় আকারের মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। কিয়েভ, খার্কিভ, ওডেসা, সুমি এবং দনিপ্রেতে একের পর এক আকাশ হামলা চালানো হচ্ছে। শত শত ড্রোনের সঙ্গে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং হাইপারসোনিক অস্ত্র ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলতে চাইছে। রাশিয়ার সবচেয়ে বড় শক্তি এখনও তাদের বিপুল অস্ত্র ভাণ্ডার এবং দীর্ঘপাল্লার হামলা চালানোর সক্ষমতা। ইউক্রেনের প্রতিটি বড় ড্রোন হামলার পর রাশিয়া সাধারণত আরও বড় আকারের মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। কিয়েভ, খার্কিভ, ওডেসা, সুমি, দনিপ্রো প্রায় প্রতিটি বড় শহরই রুশ আক্রমণের লক্ষ্যবস্তু। শত শত ড্রোনের সঙ্গে একযোগে ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল ব্যবহার করে রাশিয়া ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলতে চাইছে। বিশেষ করে রাশিয়ার নতুন কৌশল হল স্যাচুরেশন অ্যাটাক, অর্থাৎ এত বেশি সংখ্যক ড্রোন ও মিসাইল একসঙ্গে ছোড়া হয় যে প্রতিরক্ষা ব্যবস্থার সবকিছু একসাথে মোকাবেলা করতে পারে না। প্রথমে আসে সস্তা কামিকাজে ড্রোন, তারপর আসে ক্রুজ মিসাইল, আর সবশেষে আঘাত হানে ব্যালিস্টিক বা হাইপারসোনিক অস্ত্র। এর ফলে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে একসাথে বহু লক্ষ্যবস্তু মোকাবেলা করতে হয়। যুদ্ধক্ষেত্রের আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হল ড্রোনের কারণে ফ্রন্টলাইনের ধারণা বদলে যাওয়া।
আগে একটি নির্দিষ্ট প্রতিরক্ষা লাইন ছিল, কিন্তু এখন শত শত কিলোমিটার এলাকার একটি বিশাল কিল জোনে পরিণত হয়েছে। আকাশে সবসময় নজরদারি ড্রোন থাকায় কোনো যানবাহন, ট্যাঙ্ক বা সৈন্যের চলাচল সহজ নয়। একটি গাড়ি রাস্তা দিয়ে এগোলে সেটি কয়েক মিনিটের মধ্যে শনাক্ত হয়ে হামলার শিকার হতে পারে। ফলে এখন যুদ্ধক্ষেত্রে বেঁচে থাকাও একটি প্রযুক্তিগত চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এদিকে রাশিয়া তাদের সামরিক কৌশলকেও নতুনভাবে সাজাচ্ছে। ফ্রন্টলাইনের ড্রোন এবং আর্টিলারির সমন্বিত ব্যবহার বাড়ানো হয়েছে। একটি ড্রোন শত্রুর অবস্থান শনাক্ত করছে, তথ্য পাঠাচ্ছে আর্টিলারির কাছে এবং কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে গোলাবর্ষণও শুরু হচ্ছে। ফলে যুদ্ধক্ষেত্রের প্রকৃতি সম্পূর্ণ বদলে গেছে। একসময় সৈন্যরা বড় বড় ইউনিটে অগ্রসর হতো, এখন ছোট ছোট দলেও চলাচল ঝুঁকিপূর্ণ, কারণ আকাশে সবসময় নজরদারি ড্রোন রয়েছে। কোনো যানবাহন রাস্তা দিয়ে এগুলোই সেটি কয়েক মিনিটের মধ্যে শনাক্ত হয়ে আক্রমণের শিকার হতে পারে। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। ইউক্রেন এবং রাশিয়ার উভয় পক্ষই এখন এআই ভিত্তিক লক্ষ্য শনাক্তকরণ, স্বয়ংক্রিয় নেভিগেশন এবং ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি উন্নত করছে। যে পক্ষ দ্রুত প্রযুক্তিগত অভিযোজন করতে পারবে, ভবিষ্যতে তারাই কৌশলগত সুবিধা পাবে। যুদ্ধ এখন আর শুধু অস্ত্রের নয়, এটি প্রযুক্তি, অর্থনীতি এবং সহনশীলতার লড়াই। ইউক্রেন পশ্চিমা সহায়তা, গোয়েন্দা তথ্য এবং নিজস্ব উদ্ভাবনের উপর নির্ভর করছে। অন্যদিকে রাশিয়া দীর্ঘমেয়াদী যুদ্ধ অর্থনীতির পথে হাঁটছে, যেখানে সামরিক উৎপাদন এবং অস্ত্র নির্মাণ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। উভয় পক্ষই বুঝতে পারছে যে এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম, বরং এটি আরও দীর্ঘ, আরও প্রযুক্তি নির্ভর এবং আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সৈন্য সংখ্যা, ট্যাঙ্কিং বা যুদ্ধবিমানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ড্রোন। একটি ছোট ড্রোন কোটি ডলারের ট্যাঙ্ক ধ্বংস করতে পারে, একটি দূরপাল্লার আক্রমণ পুরো সামরিক ঘাঁটিকে অকার্যকর করে দিতে পারে, আর একটি সফল ড্রোন অভিযান শত শত কিলোমিটার দূরের শহরে আতঙ্ক ছড়িয়ে দিতে পারে। তাই আজকের বাস্তবতায় এই যুদ্ধ শুধু ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘর্ষ নয়, এটি ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে সেই ইতিহাসও লিখছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হল, এই ড্রোন যুদ্ধের যুগে শেষ পর্যন্ত কে টিকে থাকবে, প্রযুক্তি নির্ভর ইউক্রেন নাকি বিপুল সামরিক শক্তির অধিকারী রাশিয়া? প্রিয় দর্শক, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের এই নতুন যুগে আপনার মতে ভবিষ্যতের যুদ্ধ কি আর ট্যাঙ্ক ও সৈন্যের সংখ্যা দিয়ে নির্ধারিত হবে, নাকি ইউক্রেনের মতো প্রযুক্তি নির্ভর যুদ্ধই বিশ্ব সামরিক কৌশলের নতুন মানদণ্ড হয়ে উঠবে? আর এই সংঘাতে শেষ পর্যন্ত কৌশলগত বিজয় কার হবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।